আজকের ছুটিতে বেরিয়ে পড়লাম খুব সুন্দর একটি মন্দির দর্শনের উদ্দেশ্যে, যা সম্পূর্ণ তথ্যের সাথে আপনারা এখন দেখতে পাবেন। হাতে একদিনের ছুটি, আপনারা হয়তো ভাবছেন কলকাতার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। আপনারা এই মন্দির দর্শন করতে আসতে পারেন, যেটা অনেকের কাছে হয়তো এখনও অজানা রয়েছে। এই মন্দিরে আসলে আপনারা দুপুরে ভোগ প্রসাদ পেতে পারবেন, যেটা আপনাদের কুপনের মাধ্যমে সংগ্রহ করতে হবে। আর দূর থেকে আগত দর্শনার্থীদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এখানে, যেটা আপনাদের মন্দির কর্তৃপক্ষের সাথে আগের থেকে কথা বলে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ও এই মন্দিরে একটি দাতব্য চিকিৎসালয়ও রয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একদম সম্পূর্ণ নতুন জায়গায় আর নতুন মন্দির দর্শনের উদ্দেশ্যে, আর সেইটা ছোট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরতে। এখন আমি আছি দমদম স্টেশন থেকে মিনিট 20-25 মিনিট লাগবে এখানে আসতে। আপনারা চাইলে অটোতে করেও আসতে পারেন, আর এছাড়া বাসে করেও আসতে পারেন। খুব সুন্দর একটি মন্দির, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দুপুরবেলা ভক্তদের জন্য কুপনের মাধ্যমে প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। আপনারা কিভাবে কুপনটা কাটবেন আর এখানে থাকারও ব্যবস্থা আছে, যেগুলো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সবার প্রথমে আমি আপনাদেরকে এই মন্দিরে কি করে আসবেন সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি যাবতীয় ডিটেলস এই ভিডিওতেই আপনাদের দেখাচ্ছি, যাতে বুঝে এখানে আসতে আপনাদের কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে আমি আপনাদেরকে মেন রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। এই যে এই বাসগুলো কিন্তু আসছে নাগের বাজারের দিকে। আপনারা যদি দমদমে ট্রেনে করে আসেন, নাগের বাজার পর্যন্ত অটো করে আসবেন, তারপর নাগের বাজার থেকে কিন্তু এখানে আসার জন্য, দমদম পার্কে আসার জন্য অনেক বাস আপনারা পেয়ে যাবেন। এই যে এই বাসগুলো কিন্তু সব দমদম পার্ক হয়ে যাচ্ছে দেখুন। আর এই জায়গাটার নাম হচ্ছে এই যে বাগজোলা খাল। আর এই যে এইখান থেকে আমাদের বাঁদিকে যে চলে যেতে হবে মাত্র 1-2 মিনিটের হাঁটা পথ। এছাড়াও আপনারা এখানে কিন্তু যদি চান রিক্সা করে যেতে পারেন, 1-2 মিনিটের হাঁটা পথ। চলুন আমি আপনাদের হেঁটে গিয়েই দেখাচ্ছি। আপনাদেরকে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা হচ্ছে দমদম পার্ক যশোর রোড। আর আপনারা হয়তো ভাবছেন এই দমদম পার্ক যশোর রোডে কী করে আসবেন। আপনারা যদি কেউ বিধাননগর স্টেশনে নামেন, সেক্ষেত্রে আপনারা সামনের দিকে 221, 223, তারপরে DN8 এই সমস্ত বাস পেয়ে যাবেন এই দমদম পার্ক যশোর রোডে আসার জন্য। সেখান থেকে মিনিমাম 20-25 মিনিটের মধ্যে হয়তো আপনারা এখানে পৌঁছে যাবেন। আর কেউ যদি দমদম পার্ক ভিআইপিতে নামেন, সেক্ষেত্রে আপনারা ভিআইপি থেকে এখানে রিক্সা বা টোটো ধরে নেবেন। এখানে 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এই মন্দিরের নাম বলবেন, পৌঁছে যাবেন। আর আপনারা যদি কেউ দমদম স্টেশন থেকে আসেন, সেক্ষেত্রে দমদম থেকে অটো বা টোটো করে প্রথমে নাগের বাজার চলে আসবেন। তারপর নাগের বাজার থেকে যে কোনো বাস কিন্তু এই দমদম পার্কের এই যে স্টপেজটা এখানে কিন্তু চলে আসে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। চলুন এবার রাস্তাতে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাতে কীভাবে যাবেন। আপনাদের যেটা দেখালাম, এই বাস স্ট্যান্ড থেকে নেমে কিন্তু সোজা 1-2 মিনিটের মাত্র হাঁটা পথ। আপনারা চাইলে ওখান থেকে কিন্তু রিক্সা করেও আসতে পারেন, যারা হেঁটে না আসতে পারবেন। আর সামনে দেখুন এই যে চৈতন্য মন্দির। আর আপনাদের আরেকটা ভালো লোকেশন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাবেন আপনারা নেতাজির মূর্তি। সোজা একটু 1-2 মিনিট হেঁটে আসলেই আপনারা দেখতে পারবেন এই নেতাজির মূর্তি। আর তার থেকে ঠিক ডান দিকেই এটা কিন্তু হচ্ছে এই চৈতন্য মন্দিরের এই বিল্ডিংটা। আর এই যে আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন, চলুন আমি আপনাদেরকে এই মন্দিরের সামনের দিকটায় নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এই নেতাজির মূর্তি, আর এখান থেকে কিন্তু এই একদম সামনে এই যে মন্দির। এখানে কিন্তু সুন্দর জল খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এই পাশেই কিন্তু রয়েছে একটি পুকুর, খুব বড়, আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। আর এইটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে শ্রী চৈতন্য সারস্বত মঠের এই বিল্ডিংটা। চলুন আমি আপনাদেরকে এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি।
আমি আপনাদেরকে এই মন্দিরের চারিদিকে ঘুরে দেখালাম, আর আপনাদের বলেছিলাম এই মন্দিরেই কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি কুপন কাটতে হবে, আর কুপনটা কোথা থেকে কাটবেন আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। আপনারা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অফিস রুম, আর এই অফিস রুমের ভেতরে গিয়ে আমি আপনাদেরকে মহারাজের সাথে কথা বলাবো এবং কুপনের মূল্য কী আছে যাবতীয় ডিটেলস আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। আর এছাড়াও এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, সেইগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আমি ভক্তি অমৃত সাগর মহারাজ, শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ 487 দমদম পার্ক, কলকাতা 55। এটি শ্রী চৈতন্য সারস্বত মঠ নবদ্বীপ হেডকোয়ার্টার, কোলেরডাঙ্গা, নদিয়া ডিস্ট্রিক্ট। তারই এটি শাখা মঠ। এটি সারা পৃথিবীতে এই মঠ প্রতিষ্ঠিত আছে বিভিন্ন নামে। এই মঠের প্রতিষ্ঠাতা ওম বিষ্ণুপাদ জগৎগুরু শিল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তিনি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন 1937 সালে। অদ্যাবধি এই মঠ সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে এবং বিপুল আকারে দেশ বিদেশের ভক্তরা এই মঠের দ্বারা উপকৃত হয়েছে। হরিনাম প্রচার, বিভিন্ন গ্রন্থ আদি প্রণয়ন করা হয়েছে। গুরুপাদপদ্ম শিল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, তার প্রিয় শিষ্য ওম বিষ্ণুপাদ পরমহংস জগৎগুরু শিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজের হাতে হ্যান্ডিওভার করে তিনি নিত্যধামে গমন করলে আমার গুরুপাদপদ্ম শিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ এটিকে বিস্তার করেছেন সারা পৃথিবীতে। বহু শাখা প্রশাখা তৈরি হয়েছেন। এই মঠ ভারতবর্ষের সর্বত্রই রয়েছে। এই দমদম পার্ক কৃষ্ণ অনুশীলন সংঘের এটি শাখা মঠ। এখানে অনেক সাধুসন্ত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এখানে নিত্য সেবা পূজায় ভজনে কীর্তনে রত, নিত্য ভগবানের পূজা করেন। এই মঠের প্রচুর গ্রন্থ আছে বিভিন্ন ভাষায় এবং এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে ভক্তগণকে সেবার সুযোগ দেওয়া হয়, সামাজিক সেবার, শ্রাদ্ধাদি, অন্নপ্রাশন এবং
প্রসাদের বন্দোবস্ত, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছেন। এখানে সন্ন্যাসীগণ নিত্য প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে প্রচারে যান, হরিনাম সংকীর্তন প্রচারে যান, ভক্তগণকে কৃষ্ণ নামে এবং ভাগবত পাঠ কীর্তনের দ্বারা সকলকে ভক্তিপথে আনয়ন করেন। এই মঠের মূল উদ্দেশ্য হচ্ছে কোলভেল, সাঁওতাল, মুচি, মেতর, মুন্ডজ, নাগা, খাসি, আন্তজ, ভারতীয়, পাকিস্তানি, বেলজিয়াম, সুইজারল্যান্ডের সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সকল জীবকে এই বৈষ্ণব ধর্মে আনয়ন করা। এই গুরুপাদপদ্ম তিনি এই মঠের সাধু সন্ন্যাসীদের রেখে গিয়েছেন শুধুমাত্র আত্ম অনুশীলন করার জন্য, সকলকে এই আত্মধর্মে প্রতিষ্ঠিত করবার জন্য। এই মঠের মূল প্রতিষ্ঠাতা জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মায়াপুরে চৈতন্য মঠ স্থাপনা করেছিলেন। তারই শিষ্য প্রশিষ্যগণ সারা পৃথিবীতে গৌরীয় মঠ, অন্য শাখা মঠ, ইস্কন আদি রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, বহু শাখা রূপে বিস্তার হয়েছেন। এই মঠের সন্ন্যাসীবৃন্দ ত্রিবিধ আছে, ত্রিবিধ সন্ন্যাসী। তার মধ্যে শুদ্ধ বৈষ্ণবগণ আছেন, আচার্যপাদগণ আছেন, প্রচারক রূপে বিভিন্ন রকম বিভাজন করে আছেন। এই মঠে অনেক সিদ্ধ মহাপুরুষগণও আছেন মঠ মন্দিরে। তারা অনেক সেবা পূজার দ্বারা, কেউ প্রচারের দ্বারা, কেউ ভজনের দ্বারা গৌরীয় মঠের বিস্তার করছেন। এই মঠটা মানে কত বছর আগে প্রতিষ্ঠা এই হয়েছিল? এই দমদম পার্কে 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। মানে প্রায় 50-60 বছর হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ। আর বলছিলাম এই মঠটা আর কি সকালে কোন টাইমে সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি হয়, সেই থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তারপরে একটু অর্চন হয়, তারপরে একটুক্ষণ বন্ধ থাকে ঘণ্টাখানিক, তারপরে আবার সেই বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকাল 4:30টার সময় আবার মন্দির খোলা হয়, আবার রাত্রি 9টা পর্যন্ত মন্দির পট খোলা থাকে। 9টার পরে আবার মন্দির রাত্রিবেলা শয়নে যায়। যারা সাধারণ দর্শনার্থী আছে তারা কোন টাইমে আসলে পুজো দিতে পারবে এখানে? এখানে সকালবেলা এই 9:30 থেকে 1টা পর্যন্ত খুব বেস্ট টাইম, পুজো দিতে পারবে। হ্যাঁ বেস্ট টাইম এটা। আর আরেকটা কথা জানা ছিল, এই মঠে কি আপনার প্রসাদ গ্রহণের জন্য কোনো কুপনের ব্যবস্থা আছে? আছে, সেটা বিভিন্ন রকমের প্রাইজ আছে। বিভিন্ন রকমের প্রাইজ আছে। নর্মাল প্রাইস এই 100 টাকা থেকে শুরু হয়, 100, 150, 200 টাকার মধ্যে শুরু হয়, বুঝলেন। আর কুপনটা কোন টাইমে কাটতে হবে এসে? আগের দিন কাটলে খুব ভালো হয়, আর ফোন করে জানিয়ে দিলে সুবিধা হয়, তাই তো? আর নাহলে সকালবেলা আসলেও হবে। আর একটু যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে পারতেন তাহলে একটু সুবিধা হতো। মহারাজ কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো। আচ্ছা, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর বলছিলাম কি এই রুমে কি মানে এইখানে কি কোনো রুমে থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, আমাদের যাত্রী নিবাস আছে, সেখানে থাকার সব ব্যবস্থা রয়েছেন। আচ্ছা, মানে ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি আশ্রমে দিয়ে হ্যাঁ, দিতেন। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9153921303, আর একটা হচ্ছে 9007302868। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা অফিসের নাম্বার। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আমার একটা কাকুর সাথে এই মন্দিরে পরিচয় হলো, তো কাকুর মুখে শুনে নেবো এই মন্দিরে আপনারা কি করে সহজেই পৌঁছাতে পারবেন। নমস্কার কাকু। নমস্কার। বলছি বিধাননগরে যদি ট্রেনে নামেন, সেখান থেকে আপনি ভিআইপিতে আসবেন। ভিআইপিতে এসে 221, 223, DN8 বাস ধরে দমদম পার্ক যশোর রোডে নামলে সেখান থেকে 2 মিনিটের রাস্তা 487 চৈতন্য মন্দির 3 নম্বর ট্যাঙ্ক বললেই দেখিয়ে দেবে যে কেউ। এটা হচ্ছে বিধাননগর থেকে। মানে কতক্ষণ সময় লাগবে? বিধাননগর থেকে খুব বেশি হলে আপনার এই 25 থেকে 30 মিনিট, মানে বাসে করে। আর কেউ যদি দমদম স্টেশন থেকে আসে সেক্ষেত্রে? দমদম স্টেশনে নেবে, সেখান থেকে আপনি বাস ধরে আসতে হবে নাগের বাজার, 5 থেকে 7 মিনিটের রাস্তা। এসে নাগের বাজার থেকে যে কোনো বাসে বা অটোতে নামবেন দমদম পার্ক,
যশোর রোডে এই যশোর যেটা নেমে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, যেটা আমি বিধাননগর থেকে বললাম, আচ্ছা আচ্ছা, ওইটা সেম এইভাবে এসে বলবেন 487 চৈতন্য মন্দির, দমদম পার্ক, 3 নম্বর ট্যাঙ্ক। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার কাকু। নমস্কার। আপনাদের যেমন বলেছিলাম, এই মন্দিরে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন স্বল্প কিছু মূল্য দিয়ে। তো সেই হিসাবে আমি আপনাদেরকে এই মন্দিরেরই একটা দুটো বিল্ডিং পরে সেই থাকার যে নিবাস রয়েছে সেই জায়গাটা রয়েছে, চলুন আমি আপনাদেরকে সেই জায়গাটা কি করে যাবেন, মন্দিরের একদম পাশে একটা দুটো বিল্ডিংয়ের পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু এখনই সারস্বত মঠের সামনে দাঁড়িয়ে আছি, এই যে সারস্বত মঠ। আর এই সারস্বত মঠ থেকে এই যে লাল গাড়িটা আসছে তার পাশেই কিন্তু ডান দিকে কিন্তু থাকার যেই ব্যবস্থা বলেছিলাম আপনাদের এই মন্দিরেই আসে, সেই থাকার জন্য সেই রুম কিন্তু মানে সেই বিল্ডিংটা কিন্তু এই লাল যে গাড়িটা আছে তার থেকে ঠিক ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে সেখানে। চলুন আমি আপনাদেরকে সেই বিল্ডিংয়ের সামনে নিয়ে যাচ্ছি, তাহলে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে। আমরা আজকে যে চৈতন্য মন্দিরে এসেছি সেই মন্দিরটি কিন্তু এই যে গাড়িটার সামনে ঠিক এই জায়গাটা, আর এখান থেকে একটা দুটো বিল্ডিং পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মন্দিরেরই একটি বিল্ডিং, আর যেখানে কিন্তু লেখা রয়েছে এই যে সেবক ভবন। এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য রুম ভাড়াও দেওয়া হয়। আমি আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে এই মন্দিরের প্রবেশের মুখে খুব সুন্দর একটি এখানে পুকুর রয়েছে। চলুন আমি আপনাদেরকে এই পুকুরের ঘাটের সামনে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কত সুন্দর একটি আর সুবিশাল একটি পুকুর রয়েছে। এই যে এখান থেকে যে মন্দিরটা, আর এটা দেখুন এই যে দুর্গাপুজোর সময় কিন্তু এখানে খুব জাঁকজমকভাবে দুর্গাপুজো হয় আর অনেক বড় বড় প্যান্ডেল হয়। আপনারা হয়তো অনেকেই জানেন দমদম পার্ক এলাকায় কিন্তু অনেক বড় বড় দুর্গাপুজো কালী পুজো হয়ে থাকে। আপনাদের এই পুকুরটা আমি দেখাচ্ছি, তার কারণ কতটা বড় জায়গা নিয়ে পুকুরটা আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, খুব ভালো লাগছে কিন্তু। আর এইখানে এত বড় পুকুর রয়েছে আমার কিন্তু জানাই ছিল না, তার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন তাহলে এবার আবার মন্দিরের দিকে ফেরত যাওয়া যাক। আমি কিন্তু এখন এই মন্দিরের অফিস ঘরে ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করতে এসেছিলাম। তো এখানে মহারাজের সাথে আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি কথা। নমস্কার বাবা। নমস্কার। এইখানে কুপন মূল্য কত ধার্য করা রয়েছে বা কি ব্যবস্থা রয়েছে কুপনের ক্ষেত্রে একটু বলতে পারবেন? আমাদের অ্যাকচুয়ালি নর্মাল কুপন আছে 150 টাকা করে, এটা আমাদের ভগবানের ভোগ প্রসাদ পাওয়া যাওয়ার। কিন্তু যদি আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানে ভক্তরা কিছু বেশি দিয়ে সেটা তো অনুষ্ঠান সময়ে মানে ডোনেশন যে যেমন ইচ্ছা করতে করতে পারবে, পারে, কিন্তু মিনিমামটা 150 টাকা রাখা আছে। আর এছাড়া যদি কোনো গরিব দুঃখী আসে সেক্ষেত্রে তখন তাদের কি কুপনের ব্যবস্থা? সেই ক্ষেত্রে আমাদের আড়াইটার সময় প্রায় ধরো 20 থেকে 30 জন প্রত্যেক দিন গরিব দুঃখী ভিখারি অনেক মানে লোকেরা ভক্তরা প্রসাদ পায়, ফ্রিতে প্রসাদ পায়। মানে তখন কুপন তাদের না কাটলেও মানে এখান থেকে ওনাদের কুপন কাটা কোনো প্রয়োজন নেই। মন্দিরের কিন্তু দুই জায়গায় এখানে শ্রাদ্ধের কাজ চলছে, আর এখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে। চলুন আমি আপনাদেরকে 1-2 মিনিট একটু গীতা পাঠটা শোনাচ্ছি, দেখবেন খুব ভালো লাগবে। গচ্ছন্তি সত্যসা মধ্য তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিসা অধগচ্ছন্তি তামসা মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি আসুরিং জনিম আপন্না মুরা জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য এব কন্তেয় তত জান্ত ধামাং গতিম। শ্লোকের অনুবাদ: শ্রীকৃষ্ণই অন্তর্যামী রূপে সর্বজীবের মধ্যে বিরাজ করেন এবং নিরপেক্ষভাবে জীবের কর্মের ফল দান করেন। এই দেহে তিনি পরম পুরুষ রূপে বর্তমান আছেন। তিনি মানে শ্রীকৃষ্ণ সকলের সমস্ত কর্মের সাক্ষীস্বরূপ ও কর্মফল অনুমোদনকারী। তিনি সর্ব ইন্দ্রিয়ের ভরণকর্তা। জড় ইন্দ্রিয় সকলকে চৈতন্যভাসে উদ্ভাসিত করেন
ভোক্তা মহেশ্বর ও পরমাত্মা বলিয়া কথিত হন। সত্যগুণের প্রভাবেই আধ্যাত্মিক উচ্চস্তরে ওঠা সম্ভব। সত্যগুণ সম্পন্ন মানুষগণ দেহত্যাগের পর ঊর্ধ্বলোকে গমন করেন। রজগুণ প্রধান ব্যক্তিরা মধ্যলোকে মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং নিদ্রা, প্রমাদ, আলস্য ইত্যাদি তমপ্রধান গুণে অবস্থিত তামসিক ব্যক্তিরা নরাধমেরা অধোগতি অর্থাৎ কীট, পশু ইত্যাদি জনি প্রাপ্ত বা নরকগামী হয়। জীব শ্রীকৃষ্ণের শাশ্বত সনাতন অংশ, পূর্ণ কখনোই নয়। এই জড়জগতে বদ্ধ সমগ্র জীব সমুদায় আমার সনাতন অংশ, অর্থাৎ সর্বকালে এবং সর্ব অবস্থায় জীবগণের অংশই থাকে, ভগবানেরই অংশ থাকে। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে থাকে। এখানে 1610 অধ্যায় 20 নম্বর শ্লোকে কী বলছেন? অসুর জন্ম লাভ করে অর্থাৎ অসৎ কর্ম করে মানুষ শ্রী ভগবানের কাছ থেকে বহু দূরে অন্ধকারে চলে যায়। হে কন্তেয়, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে এই সকল মূঢ় ব্যক্তিগণ আমাকে লাভ করতে অক্ষমতার ফলে ক্রমশ আরও অধোগতি কৃমিকীট আদি জনি লাভ করে থাকে। আমি আপনাদের এই ভিডিওর প্রথম দিকেই দেখিয়েছিলাম এই মন্দিরে কিন্তু হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় রয়েছে। তো এখন প্রায় 12:30টার মতো বাজে, আর আজকে দেখলাম এখানে ডাক্তারবাবু এখানে এসছেন। তো আমি ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদের ডাক্তারবাবুর সাথে একবার কথাও বলিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কোন দিন আসলে ওনাকে পাবেন এবং কোন টাইমে খোলা হয় এবং বন্ধ হয়, যাবতীয় তথ্য। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিলে সুবিধা হবে। আমি ডক্টর সুভাষচন্দ্র সরকার, আমার বাড়ি বসিরহাট। এটা আমার গুরুদেবের আশ্রম। আমি 22 বছর ধরে অনারেবল সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, আর এখানে কীরকম ধরনের চিকিৎসা করা হয়? এখানে জেনারেল ট্রিটমেন্ট করা হয় সমস্ত রোগের উপরে। তো এখানে আমরা 3 জন ডাক্তারবাবু বসি অল্টারনেট করে, প্রতি রবিবার 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আবার কখনো কখনো যেহেতু এটা আমার গুরুদেবের আশ্রম, বিশেষ করে মাসের প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার আমি সারাদিনই থাকি, 10টা থেকে 7টা 8টা পর্যন্তও থাকি আর কি। হ্যাঁ, দেখলাম তো অনেক রোগী আসলো। হ্যাঁ হ্যাঁ আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এটা কি শুধু রোববারই হয়? না, রবিবারে ছাড়া আছে, আর একজন বুধবারে আসেন। হ্যাঁ হ্যাঁ, বুধবারেও আছে একজন ডাক্তারবাবু আসেন, উনি বাগুইয়াটি থেকে আসেন। হ্যাঁ, এখানে যে 3 জন ডাক্তারবাবুর নাম আছে সবই কোয়ালিফাইড ডাক্তার। হ্যাঁ, আমি একজন প্যারামেডিক্যাল টিচার ছিলাম, 2020-তে রিটায়ার হয়েছি, কিন্তু তার আগে থেকে আমি সপ্তাহে 1 দিন করে আমি গুরুদেবের সার্ভিস দিতাম আর কি, সেবা করে আসছি। আচ্ছা, তার মানে এখানে রোববার দিন আর বুধবার দিন অবশ্যই 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 হ্যাঁ, পেয়ে যাবে। আর এখানে মানে ডাক্তারের ফিস বা ওষুধের কোনো দাম নেওয়া হয় না, ডাক্তারের ফিস নেওয়া হয় না বা ওষুধের কোনো মূল্য নেওয়া হয় না। এখানে দেখাতে গেলে একটা আউটডোর টিকিট করতে হয়, এরকম একটা আউটডোর টিকিট করতে হয় 5 টাকা করে। হ্যাঁ, এটা সেবার জন্য নেওয়া হয়। হ্যাঁ, 5 টাকা না, আগে 5 টাকা ছিল, এটা 40 টাকা করে নেওয়া হয় আর কি। আচ্ছা, এখন 40 টাকা। এখন 40 টাকা। প্রথম এখানে 20 বছর আগে 5 টাকা। বাইরে অফিসে কি নামটা লিখে রাখবেন? না, এখানে নাম লেখা হবে, এখানে ফোন নাম্বার আছে, নাম লেখাতে হবে না, সবাই আসে আর কি, বুঝতে পারে। মানে আপনারা ডাক্তারি ফিস বলতে পারেন 40 টাকা? না, ডাক্তারের ফিজও না, ওষুধের দামও না, এটা সেবার জন্য 40 টাকা করে। সেবার জন্য আর কি 40 টাকা। 40 টাকা, হ্যাঁ। মানে এখন তো 40-50 টাকায় কোনো ডাক্তারই দেখা না। সেই ক্ষেত্রে এই মন্দিরের আন্ডারে কিন্তু খুব সুন্দর এখানে ডাক্তার দেখাতে পারে। হ্যাঁ, এখানে আমাদের মানে সমস্ত শ্রেণীর মানুষ আসে আর কি, গরিব থেকে আরম্ভ করে যারা ফেলাটি দেয় তারাও আসে, একটা বিশ্বাস নিয়ে আসে, একটা ভক্তি নিয়ে আসে। হ্যাঁ, এইভাবে আমাদের চলছে আর কি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 1:45টার মতো বাজে, আর বাইরে বিশাল মেঘ করেছে, বৃষ্টি হালকা হালকা চালু হয়েছে, আর এখন কিন্তু এখানে ভোগারতিটা শুরু হচ্ছে। আপনাদেরকে সেটা পুরোটা দর্শন করাচ্ছি, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। Hare Rama
বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছে, আর এখন প্রায় 1:10 মতো বাজে, আর আমরা কিন্তু এখন এখানে প্রসাদ বিতরণ যে কক্ষ রয়েছে সেখানে বসে পড়েছি। প্রসাদে কী কী দিল আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি আজকে যেটা দেখলাম, এখানে কিন্তু দুইভাবেই প্রসাদ গ্রহণ করা যায়। তার মানে এখানে আপনারা নিচে বসেও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটি একটি রুমে কিন্তু প্রসাদ বিতরণ চলছিল, আর এখানে কিন্তু চেয়ার টেবিলে বসেও কিন্তু আপনারা চাইলে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আজকে আমি প্রসাদ গ্রহণের সময় চেয়ার টেবিলে বসেছিলাম, তার কারণ ক্যামেরায় কিন্তু দেখাতে সুবিধা হয় চেয়ার টেবিলে বসলে। আর কত ধরনের প্রসাদ দেখুন এখানে দিয়ে গিয়েছিলেন, 3-4 রকমের ভাজা, তারপরে ডাল, সাদা অন্ন, এছাড়া চাটনি, পায়েস, আরও 1-2 রকমের পদ ছিল। আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম। আমার এখন এই মন্দিরে প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, আর এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। যেদিক থেকে এসেছিলাম সেদিকে। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনাদেরকে বলেছিলাম এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে, সেটা আমি পরে দেখাবো। তখন আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু চাবিটা রাখা ছিল না, কারণ আমার আগের থেকে জানানো হয়নি, তার জন্য চাবিটা রাখা ছিল না বলে পরে দেখানোর কথা ছিল। কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যার জন্য আমার কিন্তু আর যাওয়া হয়নি। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন এই মন্দিরে আসবেন বা থাকবে বলে ঠিক করবেন, আগের দিয়ে ফোন করলে ওনারা কিন্তু চাবির ব্যবস্থা করে রাখবে এবং আপনাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দেবে।
তো পুরো মন্দিরটা আপনাদের দেখালাম, এখানে কি করে আসবেন আর ভোগ প্রসাদী বা কীভাবে পাবেন সম্পূর্ণটা। আপনাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।